হ্যালো, স্বাগত সবাইকে। আপনারা দেখছেন টিভি সিরিজ ভাইকিংসের প্রথম সিজনের এক্সপ্লেইন। আচ্ছা, আপনি কি জানেন এই ভাইকিংস জলদস্যুরা দীর্ঘ সমুদ্র যাত্রার সময় কেন তারা কখনোই মহিলাদের সাথে আনতো না, এবং কেন তারা এই দীর্ঘ সমুদ্র যাত্রার সময় তাদের জাহাজে কয়েকটা কাক রাখত? হয়তো কেউ কেউ এই বিষয়টা জানেন, আবার হয়তো জানেন না। তবে বিষয়টা কিন্তু খুব অবাক করা, তাই না? আচ্ছা, আসল কারণটা আমি বলছি। এই দীর্ঘ এবং ক্লান্তিকর সমুদ্র যাত্রায় তারা মহিলাদের সাথেই রাখত না, কারণ জাহাজের একাকিত্ব জীবন এবং অস্থির প্রকৃতি ক্রুদের কাছে তারা ভোগ্য বস্তুতে পরিণত হবে বলেই মনে করা হতো। এছাড়া তাদের নিয়ে আসলে এই মেয়েদেরকে নিয়ে ভাইকিংসরা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে বলেও মনে করা হতো। ফলে ভাইকিংসদের অভ্যন্তরীণ ঐক্যটাও প্রভাবিত হবে, এটাও ভাইকিংসরা বিশ্বাস করত। তাই মূলত মেয়েদেরকে আনা হতো না। আর কাকের বিষয়টা হলো, এই ভাইকিংসরা মনে করত তাদের সাথে নিয়ে আসা কাকগুলো তাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করবে। এই কাকের বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত, কিন্তু এর পেছনে একটা যুক্তি ছিল। ভবিষ্যতে আমরা সেই যুক্তিটা খণ্ডন করব একটা পর্বে। তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করা যাক। আমরা গত পর্বে দেখেছিলাম মাত্র কয়েকদিন আগে র্যাগনার 20 জনেরও বেশি যুবককে নিয়ে পশ্চিমকে লুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কম্পাস ছাড়া তাদের কারো পক্ষে জানার ছিল না, বা তারা নিশ্চিত ছিল না যে পশ্চিমে আদৌ কোনো ভূমি রয়েছে কিনা। শুধুমাত্র র্যাগনারের কাছে মনে হতো পশ্চিমের প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর এবং সেখানে প্রচুর পরিমাণে উর্বর ভূমি রয়েছে। এমন একটা অবাস্তব স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে র্যাগনার মেয়েদের আনার মতো বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছিল না। তো এভাবেই শুরু হয়েছিল অজানা পশ্চিমের উদ্দেশ্যে র্যাগনারের যাত্রা। র্যাগনারের কোনো যাত্রা প্রস্তুতি যে একেবারেই ছিল না সেটা কিন্তু বলা যাবে না। আগে আমরা দেখেছি একটা ডিস্ক আকৃতির যন্ত্র তার কাছে ছিল এবং সেটা তিনি তার জাহাজে স্থাপন করেছিলেন। আমরা এটাও জানি এই বস্তুটাকে সে সানডায়াল নামে পরিচয় করিয়ে দিয়েছিল রোলোকে। এটার কাজ ছিল ছায়ার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সমুদ্রের দিক নির্ণয় করা। এজন্য তারা সূর্যের আলো ব্যবহার করেছিল। যতক্ষণ আলোর বিপরীতে ছায়াটি প্রথম বৃত্তে স্থিরভাবে পড়ত, ততক্ষণ তারা ধরে নিত যে তাদের জাহাজ পশ্চিম দিকে যাচ্ছে। তবে এর ব্যত্যয় হলে তারা বুঝতে পারত তাদের জাহাজের গতিপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে। এটা স্বীকার করতেই হবে, চতুর ভাইকিংসদের জন্য একটা অদ্ভুত পদ্ধতি ছিল এই সানডায়ালের বিষয়টা। কিন্তু সব কিছুই তো আর সবসময় মানুষের মনের মতো হতে পারে না, আর তাদের এক্ষেত্রেও এটাই ঘটেছিল। এই ভাইকিংসদের দলটা ছিল প্রকৃতির কাছে খুবই অসহায়। একদিন রাতে সমুদ্রে প্রচণ্ড বাতাস শুরু হয়। বজ্রপাতের সাথে সাথে ওঠে প্রচণ্ড সামুদ্রিক ঝড়। প্রবল ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে তারা তাদের পাল নামিয়ে নিতে বাধ্য হয়। সেই সাথে স্রোত তাদের যেদিকে নিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া ছাড়া এই ভাইকিংসদের কোনো উপায় ছিল না। সেই ভয়ঙ্কর রাতে র্যাগনার সহ বাকি সবাই বুঝতে পেরেছিল প্রকৃতি কতটা নিষ্ঠুর হতে পারে। তবে এই প্রচণ্ড ঝড় এবং ভয়ঙ্কর সব ঢেউ এই ভাইকিংসদের কাবু করতে পারেনি, অন্তত তাদের মানসিকতায় বা মনোবলেতে কোনো ব্যাঘাত ঘটাতেই পারেনি। আসলে এরা ভয় কি জিনিস সেটা জানতই না। তো ঝড়ের সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত পরের দিন ঝড়টা থেমে যায়, কিন্তু এরপরই ঘন কুয়াশা সমুদ্রকে ঢেকে ফেলে। মাত্র 50 মিটার দূরত্বের কোনো বস্তুকেও তারা দেখতে পাচ্ছিল না। এমনকি সূর্যের আলো এই কুয়াশা ভেদ করে তাদের কাছে পৌঁছাতে পারছিল না। তবে একসময় র্যাগনার তার সানডায়াল এবং সানস্টোনের উপরে ভরসা করেছিল, কিন্তু যেহেতু সূর্য দৃশ্যমান ছিল না, তাই এটা কোনোভাবেই কাজে আসছিল না তাদের। সার্বিক অবস্থায় দলটা হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে র্যাগনারকে অন্য ক্রুরা অভিশাপ দিতে শুরু করে। পুরো পরিস্থিতিটা র্যাগনার বুঝতে পারছিল এবং সে এটাও ধারণা করছিল তার বিরুদ্ধে এই 20 জনের দলটা হয়তো একটা বিদ্রোহ শুরু করতে যাচ্ছে। তাই শুরুতেই যাতে একটা বিরূপ পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে র্যাগনার একজনকে খুন করতেও দ্বিধা করে না। সেদিন র্যাগনার সবাইকে বুঝিয়েছিল কেন তিনি নেতা। তবে তারপরেও র্যাগনারের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল ঠিকই। সবার মনে সাহস জোগানোর জন্য র্যাগনারের কিছু একটা করার প্রয়োজন ছিল, এবং সেই লক্ষ্যে র্যাগনার তার সাথে নিয়ে আসা 2টো কাকের উপরে ভরসা করে। কাক হচ্ছে পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এটা আমরা জানি। তাই র্যাগনার তাদের ছেড়ে দেয়, এবং সে জানতো আশেপাশে কোনো ভূমি না পেলে এই কাক দুটো ঠিকই আবার তার কাছে ফিরে আসবে। কিন্তু একবার যদি তারা জমি খুঁজে পায় তবে আর তাদের দেখা যাবে না। বুঝতেই পারছেন, সে এটা করেছিল কাছাকাছি কোনো ভূমি আছে কিনা সেটা জানার জন্য। তো কাক দুটোকে ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গেলেও তারা ফিরে না আসায় কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে র্যাগনার ল্যাডব্রক। কিন্তু কিছু সময় পর হঠাৎ আকাশে পাখির ডাক শুনতে পায় সে।
এবং এর ফলে তার হতাশায় নিমজ্জিত হৃদয় বুঝতে পারে এগুলো কাকের ডাক নয়, এগুলো ছিল সিগালের আওয়াজ। উপরের দিকে তাকিয়ে সবাই দেখতে পায় সুন্দর সিগালগুলো আকাশে উড়ছে। সিগালরা সাধারণত উপকূল এবং দ্বীপের পাথুরে সৈকতে বাসা বাঁধে, তাই ধরে নেওয়া যায় কাছাকাছি কোনো ভূমি রয়েছে। আর র্যাগনার এটা মনেও করেছিল। সে জানত জমি থাকে এমন সমুদ্র এলাকায় এই সিগালদের উঠতে দেখা যায়। এই দৃশ্য দেখে র্যাগনার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে বুঝতে পারে ভূমির খুব কাছাকাছি রয়েছে তারা, কিন্তু সে এটাও বুঝতে পারেনি কোনো একটা ভূখণ্ডে তারা প্রায় পৌঁছে গিয়েছে। তবে ভাইকিংসদের এই জাহাজটাকে দেখতে পেয়েছিল এই নতুন ভূখণ্ডের তীরে দাঁড়ানো একজন সন্ন্যাসী, মানে একজন প্রিস্ট। এরকম একটা জলদস্যু জাহাজ উপকূলের কাছাকাছি দেখে হতবাক হয়ে যায় সেই ধর্মযাজক। তারপর সে আতঙ্কিত হয়ে মঠে ফিরে আসে। র্যাগনাররা যে অঞ্চলটাতে এসে পৌঁছেছিল সেটা ছিল ইংল্যান্ডের নর্থাম্বিয়া রাজ্যের একটা অন্তর্গত উপকূলীয় অঞ্চল। সেই সময় ইংল্যান্ড 7টি রাজ্যের সমন্বয়ে গঠিত ছিল। সন্ন্যাসীদের মঠগুলো সাধারণত উপকূল এবং শহরের কেন্দ্রে নির্মিত হতো, তবে এগুলোতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। যেহেতু এই মঠগুলো ছিল এক একটা উপাসনা স্থান, তাই স্বাভাবিকভাবে ঈশ্বরের ভয়ে কেউ এর দিকে চোখ তুলে তাকাতো না। ব্রিটিশ ভূখণ্ড এর আগে কোনো সময়ই এই ভাইকিংসদের আক্রমণের শিকার হয়নি। যেহেতু হয়নি, তাই প্রতিরক্ষা ব্যবস্থাতেও তাদের মধ্যে একটু ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হতো। তো খবর পাওয়ার পর সেই মঠের পুরোহিতরা বিপদ আশ করতে পারে। বিপদ আশ করতে পেরে মঠের গেটগুলো বন্ধ করার নির্দেশ দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাইকিংসরা ইতিমধ্যে উপকূলে এসে পৌঁছেছিল এবং হামলা শুরু করার প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। তবে এই অভিযানে যেন প্রয়োজনীয়ভাবে কাউকে হত্যা না করা হয় সেটার নির্দেশনা দিয়েছিলেন র্যাগনার। র্যাগনার বারবার তার সহযোগীদের বলেছিল এটা যেন সাধারণ ডাকাতি হয়, কারো প্রাণহানি তাদের উদ্দেশ্য নয়। কিন্তু এই বর্বর মানুষগুলো তার নির্দেশের তোয়াক্কা না করেই মঠে ঢুকে নির্মম হত্যালীলা শুরু করে। মুহূর্তের মধ্যেই দৃশ্যটা একটা নৃশংস গণহত্যায় পরিণত হয়। র্যাগনারের ভাই রোলোকে হত্যার নেতৃত্ব দিতে দেখে অন্যান্য ভাইকিংসরাও ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা নির্দয়ভাবে নিরীহ সন্ন্যাসীদের উপরে তলোয়ার চালাতে শুরু করে। যতক্ষণে র্যাগনার তাদের থামানোর চেষ্টা করেছিল ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। তবে সবাইকে আপাতত শান্ত করে র্যাগনার তাদের গুপ্তধন খোঁজার দিকে মনোনিবেশ করেন। ভাইকিংসদের প্রধান দেবতা ছিল ওডিন। ওডিনের নেতৃত্বে সকল দেবদেবীতে বিশ্বাস ছিল এই ভাইকিংসরা। তবে ইংল্যান্ডের ইংরেজরা প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, তাই তারা এদের আচরণ সম্পর্কে স্বাভাবিকভাবেই বুঝতে পারছিল না। তো গুপ্তধন খোঁজার সময় হঠাৎ র্যাগনার একটা আলমারির আড়াল থেকে কিছু শব্দ শুনতে পায়। বিষয়টি কি দেখতে গিয়ে সে লক্ষ্য করে এক সন্ন্যাসী সেখানে লুকিয়ে আছে। তাকে সেখান থেকে বের করে আনার পর লক্ষ্য করা যায় লোকটা সবাইকে চমকে দিয়ে ভাইকিংসদের ভাষায় কথা বলছে। এই সন্ন্যাসীর নাম ছিল অ্যাথেলস্তান। র্যাগনার অ্যাথেলস্তানকে হত্যা করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ তার মনে হয়েছিল একে বাঁচিয়ে রাখলে সে ভবিষ্যতে তার অনেক কাজে আসবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রোলো তাকে বলে একে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। তাই অ্যাথেলস্তানকে হত্যা করার আগেই র্যাগনার সময় মতো তাকে থামিয়ে দেয়। এভাবে অ্যাথেলস্তান যুদ্ধের লুণ্ঠনের অংশ হয়ে ওঠে ভাইকিংসদের কাছে। সেই মঠ থেকে র্যাগনারের ভাইকিংসরা প্রচুর সোনা এবং ধন সম্পদ লুট করেছিল। সব শেষ হওয়ার পর সেদিন তারা লুট করা সম্পদ তাদের জাহাজে তুলে নেয়। এরপর বাড়ি ফেরার পথে র্যাগনার অ্যাথেলস্তানের কাছে এই অঞ্চল সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করে। সে তার কাছে জানতে চায় ইংল্যান্ড কি সত্যিই এত ছোট। অ্যাথেলস্তান সেদিন তাকে কোনো কিছু না লুকিয়েই সত্য কথাগুলো বলতে শুরু করেছিল ইংল্যান্ড সম্পর্কে। সে র্যাগনারের কাছে ব্যাখ্যা করেছিল তাদের মঠটি ইংল্যান্ডের 7টি রাজ্যের একটির ছোট্ট একটা অংশ মাত্র। একটা ছোট্ট দ্বীপে অবস্থিত তাদের এলাকা, কিন্তু ইংল্যান্ড তার ধারণার চেয়েও অনেক বড়। সন্ন্যাসীর এই কথা শুনে র্যাগনারের চোখ লোভে চকচক করে ওঠে, কিন্তু অ্যাথেলস্তান এটা লক্ষ্য করে না। কিছুদিন পর র্যাগনার এবং তার ক্রুরা সফলভাবে তাদের ভূখণ্ডে ফিরে আসে। তাদের আগমনে উপকূলে প্রচুর মানুষ ভিড় করতে জড়ো হয় এবং এই ভাইকিংসদের বিজয়ী প্রত্যাবর্তন উদযাপনের অপেক্ষায় ছিল সবাই। সে সময় আর্লো সেখানে উপস্থিত ছিলেন। র্যাগনার তাকে না জানিয়ে অভিযানে গিয়েছে বলে সেদিন তার লুট করে আনা সব সম্পদ নিজের বলে দাবি করে বসেন আর্ল। ওদিকে র্যাগনারকে দেখা যায় কুকুরের মতো দড়িতে বেঁধে অ্যাথেলস্তানকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার উঠানের একটা গাছের সাথে বেঁধে রাখে। এরপর সে তার 2 সন্তানকে বিদেশ থেকে আনা এই মানুষ্য পোষা প্রাণীটির সাথে খেলতে ডাকে। বিষয়টাকে হয়তো আপনাদের বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু অ্যাথেলস্তানের সাথে ঠিক এটাই করা হয়েছিল।
ওদিকে র্যাগনারের অননুমোদিত সমুদ্র যাত্রার অজুহাত দেখিয়ে আর্ল নিজের জন্য সব সম্পদ রেখে দিয়েছিল। র্যাগনার এবং তার লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে এই সম্পদগুলো লুট করে নিয়ে এসেছিল, কিন্তু আর্লের এই আচরণ ছিল তাদের সাথে অনেকটা প্রতারণার মতো। তবে আর্ল এরপরেও একটা সুযোগ দিয়েছিলেন সবার জন্য। সেটা হলো তিনি ঘোষণা করেছিলেন এই সম্পদের মধ্য থেকে যে কোনো একটা আইটেম তাদের বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। আর্লের এই ধরনের কাজটা শুধু তার লোভের বহিঃপ্রকাশই ছিল না, এখানে সে সবাইকে এটাই দেখাতে চেয়েছিল যে র্যাগনার এবং তার লোকেরা এসব যেখান থেকে যেভাবেই নিয়ে আসুক না কেন সেগুলোর প্রকৃত মালিক মূলত তিনি। কিন্তু আর্ল যেহেতু ক্ষমতাশালী ছিল তাই সবাই মুখ বুজে এসব সহ্য করেছিল সেদিন, এবং আর্লের নির্দেশ মতো একটা করে কিছু বেছে নিচ্ছিল। কিন্তু যখন র্যাগনারকে তার পছন্দ বেছে নিতে বলা হয় তখন সে অ্যাথেলিস্তানকে বেছে নেন। র্যাগনারের এ ধরনের পছন্দ দেখে সেখানে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। সবাই মনে করে এটা তার চরম বোকামি সিদ্ধান্ত, কিন্তু র্যাগনারের চোখে অ্যাথেলিস্তান শুধুমাত্র কোনো সাধারণ দাস ছিল না, অ্যাথেলিস্তানের ছিল পশ্চিমা বিশ্ব সম্পর্কে অগাধ জ্ঞান। আর এই বিষয়টাকেই র্যাগনার খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। র্যাগনার জানতো তার পরবর্তী অভিযানগুলো এই মানুষটা অনেক সহজ করে দেবে। তাছাড়া সে ভালো করেই জানতো যে আর্ল তাকে শেষ করার এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে। অ্যাথেলিস্তানকে বেছে নিলে আর্লের প্রতি তার হুমকি যে কমে আসবে সেটাও বুঝতে পেরেছিল র্যাগনার ল্যাডব্রক। তো আর্লের ওখান থেকে ফিরে র্যাগনার অ্যাথেলিস্তানকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার পরিবারের সাথে এবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। তার সন্তানরা এই বিদেশি সম্পর্কে জানতে অত্যন্ত কৌতূহলী ছিল। সেদিন লেগার্থা তার স্বামীকে ঘরে টেনে নিয়ে যায় তার সাথে মিলিত হওয়ার জন্য। তবে তাদের রোমান্সের আওয়াজ সত্যিই খুব জোরে হচ্ছিল সেদিন, এবং সেটা পাশের ঘর থেকে অ্যাথেলিস্তানে শুনতে পাচ্ছিল। এর কিছুক্ষণ পর র্যাগনার এবং লেগার্থা বেরিয়ে এসে তার সামনে দাঁড়ায়। আসলে তাদের এই পুরো বিষয়টা ছিল অ্যাথেলিস্তানের জন্য নিজেকে সম্বরণ করার একটা পরীক্ষা। র্যাগনার মূলত দেখতে চাইছিল এই প্রলোভনকে অ্যাথেলিস্তান কিভাবে প্রতিহত করে। তো বলাই বাহুল্য অ্যাথেলিস্তান এই উস্কানিটাকে ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। এদিকে আর্ল সেদিন রাতে স্টুয়ার্ট এবং এক যুবককে র্যাগনারে লুট করে নিয়ে আসা ধন সম্পদগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখার নির্দেশ দেয়। কিন্তু এরা এসব ধন দৌলত দেখে অবাক হয়ে যায় এবং তার সহকারীর কাছে এসব জানতে চায়। কর্মচারীদের মুখে এসব শুনে আর্ল তাদেরকে খুন করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় কাজ শেষ হলে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মধ্যযুগীয় ইউরোপে খ্রিস্টানরা তাদের বিশ্বাসকে অটুট রাখার জন্য এক ধরনের চুলের স্টাইল করত, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাথেলিস্তান র্যাগনারের একজন দাস হয়ে গেলেও সে তার খ্রিস্টান সংস্কৃতিতে নিজের মধ্যে সব সময় ধারণ করত। তাই সে তার প্রভু মানে র্যাগনারের কাছ থেকে শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও একটা ছুরি নিয়ে একদিন তার মাথাটা ন্যাড়া করতে শুরু করে। তবে যাই হোক, র্যাগনারের পরিবার কিন্তু অ্যাথেলিস্তানের সাথে কখনো কৃতদাসের মতো ব্যবহার করেনি, বরং সে অ্যাথেলিস্তানের সাথে এমন আচরণ করত যার ফলে ধীরে ধীরে তার ভয় কমে আসছিল এবং অ্যাথেলিস্তান নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল এই ভাইকিং সংস্কৃতির সাথে। র্যাগনারের বাড়িতে থাকাকালীন অ্যাথেলিস্তান পশ্চিমের সবকিছু র্যাগনারের কাছে বলি দিতেও শুরু করেছিল। সে বলেছিল ইংল্যান্ড মূলত 7টি রাজ্য নিয়ে গঠিত। র্যাগনাররা যে জায়গাটিতে পৌঁছেছিল সেটা ছিল তাদের মধ্যে একটি, নর্থাম্ব্রিয়া নামে একটা শক্তিশালী রাজ্য। রাজা এল ছিলেন এই নর্থাম্ব্রিয়ার শাসক। কিন্তু র্যাগনার এবার তার এই কথায় বিভ্রান্ত হয়। সে তাকে জিজ্ঞাসা করে যদি এটা এত বড় শক্তিশালী রাজ্য হবেই, তাহলে তাদের এত সহজে কিভাবে সেই মঠগুলো লুণ্ঠন করতে দিল তারা। তার এই কথায় অ্যাথেলিস্তান অনেকটা অসহায়ভাবে উত্তর দেয়, তোমাদের আসার আগে আমরা কখনো ভাবিনি কেউ এই পবিত্র মঠে ডাকাতি করতে পারে, কারণ আমাদের স্যাক্সনদের দৃষ্টিতে মঠকে ঈশ্বরের আরাধনা স্থান বলা হয়, তাই সেখানে আক্রমণ হলে সেটা ঈশ্বরকে অসম্মান করার শামিল হয়। তার কথা শুনে র্যাগনার এবার সবকিছু বুঝতে পারে। র্যাগনার চাইছিল অ্যাথেলিস্তান তাকে তাদের ভাষা শেখাক। তার এই ইচ্ছার কথা শুনে অ্যাথেলিস্তানও বিনা দ্বিধায় সম্মত হয়ে যায়। যাই হোক, পরের দিন র্যাগনার অ্যাথেলিস্তানকে আবার আর্লের কাছে নিয়ে আসে এবং অ্যাথেলিস্তানের কাছ থেকে যেসব তথ্য সে জানতে পেরেছে সেসব নিয়ে তার সাথে সে আলোচনা করে। আর ঠিক তখনই অ্যাথেলিস্তান বুঝতে পারে সে কি ভুলটাই না করে বসেছে এই লোকটাকে সব জানিয়ে দিয়ে। র্যাগনারদের আলোচনা থেকে সে বুঝতে পেরেছিল র্যাগনারকে তার জন্মভূমি লুট করার একটা পথ ভাইকিংসদের সে বাতলে দিয়েছে। সেদিন পশ্চিমে আরেকটি অভিযানের নেতৃত্ব দিতে চেয়েছিলেন র্যাগনার এবং সে আশা করেছিল আর্ল তাকে হয়তো এবার সম্মতি দেবেন। এই অভিযানের জন্য সে আর্লের জাহাজগুলোকে তার কাছে চায় এবং তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত ধন সম্পদ আর্লের কাছে জমা করে দেয়া হবে।
র্যাগনার ল্যাডব্রোকের এই প্রস্তাব শুনে অনেক চিন্তার পর শেষ পর্যন্ত আর্ল সম্মতি দেয়, কিন্তু একই সাথে একটা শর্ত জুড়ে দেয় সে। আর্ল তার অধীনস্থ নট নামে একজনকে র্যাগনারের সাথে যাওয়ার নির্দেশ দেয়। আর্ল ভেবেছিল লুট করা কিছু সম্পদ হয়তো র্যাগনার তার সাথে রেখে দিতে পারে, তাই সে র্যাগনারকে এটা থেকে বিরত রাখার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পথে অ্যাথেলিস্তান একেবারে হতাশ হয়ে পড়ে। তার ভীষণ রাগ হতে থাকে র্যাগনারের উপরে। তাই সে একসময় র্যাগনারকে বলে, আমি তোমার সাথে বন্ধুর মতো আচরণ করেছি, কিন্তু তুমি আমাকে বোকা বানিয়েছ এবং আমার কাছ থেকে সব কথা বের করেছ আমার ভূখণ্ড সম্পর্কে। একই সাথে আমাকে ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করতে এবং আমার নিজের লোকদের হত্যার সহযোগীও করেছ। তবে তার কথাই র্যাগনারের কিন্তু কোনো মনোযোগ ছিল না। র্যাগনারের জন্য অ্যাথেলিস্তান আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না। তাই এসব শোনার পর সে তার ছুরি বের করে অ্যাথেলিস্তানের ঘাড়ের কলারটা কেটে দেয়। এই ঘটনায় অ্যাথেলিস্তান তার বন্দি জীবন নিয়ে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল এবং তার বিরূপ ভাগ্যের নির্মম পরিহাস সে দেখতে পেয়েছিল। সেই সাথে অ্যাথেলিস্তান এটাও ভেবেছিল এই ভাইকিং অঞ্চলে এই বর্বরদের খপ্পর থেকে সে কিভাবে বাঁচতে পারবে। তবে অনিচ্ছা সত্ত্বেও অ্যাথেলিস্তানের কাছে র্যাগনারকে অনুসরণ করা ছাড়া আর অন্য কোনো উপায়ই ছিল না। সেদিন বাড়িতে ফিরে আসার পর র্যাগনার তার স্ত্রী লেগার্থাকে তাদের সাথে এবারের অভিযানে যোগ দেওয়ার পরামর্শ দেয়। যদিও এটা লেগার্থার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যাও ছিল যে তাদের সন্তানকে কে দেখভাল করবে। লেগার্থার এ ধরনের উদ্বেগ বুঝতে পেরে র্যাগনার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাথেলিস্তানের দিকে ইঙ্গিত করে। তার এই কথা শুনে বিয়র্ন এবার কোনোভাবেই রাজি হয় না এবং লেগার্থার কাছে এসে অ্যাথেলিস্তানকে সতর্ক করে দেয় সে। যাই হোক, এটা ছিল তাদের পশ্চিমের উদ্দেশ্যে দ্বিতীয় একটা অভিযান এবং সবাই খুব দ্রুত প্রস্তুতি নিতে শুরু করেছিল। তবে লেগার্থার জন্য এটা ছিল প্রথম হতে যাওয়া অভিজ্ঞতা। তো সব প্রস্তুতি শেষ করে নির্ধারিত দিনে তারা যাত্রা শুরু করে এবং এবার কোনো প্রতিকূল পরিস্থিতি ছাড়াই সহজে অবতরণ করে পশ্চিম মহাদেশে। তবে পূর্ববর্তী অভিযানে ভাইকিংসদের বর্বরতা দেখে আগেই ইংরেজরা উপকূল বরাবর তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছিল। ফলে উপকূলে পৌঁছানোর পর উভয় পক্ষ মুখোমুখি হয় এবং ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয় তারা। কিন্তু ইংরেজরা শক্তিশালী ভাইকিংসদের বিরুদ্ধে তেমন কোনো সুযোগই পায়নি, বরং কিছু সময়ের মধ্যে বেঁচে যাওয়ারা পালিয়ে যায় রাজাকে ভাইকিংসদের অবতরণের খবরটা জানাতে। রাজা এল কিভাবে ভয়ঙ্কর ভাইকিংসদের প্রতিহত করবেন সেটা নিয়ে এর পরের পর্বে ফিরছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই সিরিজটা আপনাদের কেমন লাগছে, অন্তত এই দুটো পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের এছাড়া কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন। সো ফিরছি খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।